जतना खुलुमखा पांडव मांजाक फैजाक परम गनांग मंत्री मुचान एनसी देवबर्मा मुचान एमएलए रामपुर जमातिया वीरेंद्र किशोर देवबर्मा सुभाष चंद्र दास मुचान डीएमएसपी तेई पांडव मांजाक फैजाक विभाग आजा बांगसम नौ पांडव मांजाक फाइमानी बागै नरक जतनाव फाक ते अंबाई याफ्रार এই জম্মু জেলা অঞ্চলের সমস্ত ত্রিপুরা জাতির ভাই বোনেরা কিছুদিন আগে সমস্ত সমাজপতিদেরকে আমি আগরতলায় ডেকেছিলাম। तो तार मध्य जमाते अहदा आखरा जे प्रधान उन्नी एक आवेदन रेखेছেন যে আমাদেরকে কেউ উপজাতি বলে কেউ জনজাতি বলে আর তারপরে বনবাসী বলে তো স্যার যদি আমাদেরকে ত্রিপুরা জাতি বলে সবচেয়ে ভালো হবে ত্রিপুরী জাতি। तो অফিশিয়ালি এখনো সেটা নামকরণ হয়নি কিন্তু উনি সেটা আবেদন রেখেছেন। আমার সমস্ত ত্রিপুরার যে শিডিউল ট্রাইবের ভাই বোনেরা রয়েছেন যদি ওনারা তার মধ্যে সম্মতি প্রদান করেন তবেই সেই নামে আমি সম্বোধন করতে পারবো। কিন্তু উনি আবেদন রেখেছেন তার জন্য আজকে আমি ত্রিপুরা জাতি বলে সম্বোধন করতে চাইছি। বন্ধুরা, এনসি দেববর্মা মহোদয় একজন সজ্জন সুশিক্ষিত বিদ্বান ব্যক্তি, তারপরে ত্রিপুরা রাজ্যের মন্ত্রী পরিষদের একজন বরিষ্ঠতম মন্ত্রী। আপনারাও সৌভাগ্যবান যে আপনারা এনসি দেববর্মা মহোদয়ের মতো একজন সুদক্ষ এবং বিদ্বান এবং হৃদয়বান এমএলএ পেয়েছেন। আমার সঙ্গে মন্ত্রী পরিষদে বিগত 2 বছর যাবৎ উনি সহভাগী হয়ে কাজ করছেন। এবং আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে আপনাদের সামনে বলতে চাইছি যে আপনারা যেই জনপ্রতিনিধিকে বিপুল ভোটে প্রায় 12,000 ভোটে জিতিয়েছিলেন ব্যবধানে, ঠিক যতটা ব্যবধানে আপনারা ওনাকে জিতিয়েছেন ঠিক অতটা ব্যবধান
এর জন্য কতটা কাজ করতে হয় সেটাকে সামনে রেখে উনি মন্ত্রী পরিষদেও কাজ করছেন, সঙ্গে সঙ্গে এই জম্পই জেলা বা এই টাকার জেলা অঞ্চলের উন্নয়নের জন্য রাত দিন পরিশ্রম করে চলছে। বাকি দুইজন এমএলএ এখানে রয়েছেন। রামপদ জামাতিয়ার মধ্যে বাগমা থেকে এমএলএ, ওনার একটা অংশ এই সাব ডিভিশনে আসে। বীরেন্দ্র চন্দ্র দেববর্মা, ওনারও কনস্টিটুয়েন্সি এই সাব ডিভিশনে আসে। এই দুই বিধায়কেরও এই সাব ডিভিশনে তার কনস্টিটুয়েন্সি রয়েছে। বন্ধুরা, আগে কি হয়েছিল বা পরে কি হবে, বর্তমানে কি হচ্ছে, আমি আশা করি আমার চাইতে আপনারা বেশি জানবেন। প্রথমে আমি যে পুরো দুনিয়াতে করোনার সংক্রমণের যে সংগ্রাম চলছে, আর সেই সংগ্রামে ত্রিপুরা সরকারও কাজ করে চলছে। জয়ী আমরা নিশ্চিত হব, কারণ ত্রিপুরার মানুষ সচেতন। গতকালকে যে স্যাম্পল নেওয়া হয়েছিল, তার যে রেজাল্ট এসছে, বারোশোর উপর ছিল, কিন্তু সবগুলি নেগেটিভ এসছে। একটা ভালো দিক। কিন্তু আমি আপনাদেরকে বলবো, করোনা সংক্রমণ ত্রিপুরা থেকে চলে গেছে এমনটা ভাবা না। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 3-তে এখনো আমরা পৌঁছইনি। সাবধানতা আমাদেরকে বজায় রাখতে হবে, কন্টিনিউয়াসলি মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ক্লিননেসের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখতে হবে। এগুলো আমাদের জীবনশৈলী হতে হবে। তবে আমরা করোনা থেকে বেরিয়ে আসতে পারবো। আর যারাই বাইরে থেকে আসবে, সরকারের কাছে যে ডেটা রয়েছে, সরকার তো কাজ করবে, কিন্তু আমি এখানে উপস্থিত সমস্ত ভাই বোনদেরকে, বুজুর্গদেরকে বলবো, আপনারা সচেতন নাগরিক, যাদেরই ট্রাভেল হিস্ট্রি থাকবে, যারাই বাইরে থেকে আসবে, তাকে হোম কোয়ারেন্টাইনে 14 ডে 14 দিন রাখা। বলতে পারে বলে নেই আমার তো কিছু নেই, আমার তো কিছু হবে না, একদম না। ওনার জন্য ভালো, আর আমার পাড়া প্রতিবেশী তাদের জন্য যে জাগরুকতার সঙ্গে আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি, সেটাকে কন্টিনিউয়াস করা। কোনো মতেই না ভাবা যে কালকে যে রিপোর্ট এসছে তার মধ্যে 1200-র উপরে সবগুলো নেগেটিভ এসছে, তার জন্য আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এমন কোনো কিছুই না। বাইরে থেকে লোক আসছে, প্রতিদিন ফ্লাইটে লোক আসছে, তার মধ্যে কিছু কিছু পজিটিভ আসে। ট্রেনের লোক আরো আসবে।
বাইরে থেকে। এখনো হটস্পটগুলো দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ কাহিল অবস্থা রয়েছে। আমাদের ত্রিপুরাতে রিকভারি রেট ভালো, প্রায় 65% কাছাকাছি রিকভারি রেট, যেখানে ন্যাশনাল রিকভারি রেট 51% কাছাকাছি। যেখানে পার মিলিয়ন যে স্যাম্পল নেওয়া হয়, তার যে ন্যাশনাল রেশিও আছে 5000-এর কাছাকাছি, ত্রিপুরাতে সেটা 13,000-এর উপরে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ব্যবস্থা, প্রশাসন সমস্ত দিকগুলোকে দেখে এক সুন্দর ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। আর সবচেয়ে বড় ভূমিকা গ্রামীণ কোয়ারেন্টাইন সেন্টারগুলো, জাগ্রত দেবতা আপনারাই ত্রিপুরাকে বাঁচান। একদিকে যখন আপনারা করোনার সঙ্গে লড়াই করছেন, আর তার রেজাল্ট পুরো দুনিয়ার সামনে যাচ্ছে যে নর্থ ইস্টের সবচেয়ে রিকভারি রেট ত্রিপুরা, সবচেয়ে বেশি স্যাম্পল নেওয়া হয় ত্রিপুরাতে। আমাদের যে ডেথ রেট সেটা 0.08%, ন্যাশনাল কত 3.2%। সেটা শুধু সরকারি প্রশাসনের কারণে হয়েছে এমন নয়, আপনাদের কারণে হয়েছে। একদিকে করোনার সঙ্গে লড়াই, আর আরেকদিকে উন্নয়ন, ডেভেলপমেন্ট, পিস। আমি আপনাদেরকে করজোরে নিবেদন করব, ডেভেলপমেন্টের মূল মন্ত্র হচ্ছে পিস। কারণ দীর্ঘদিন ত্রিপুরা আন্দোলন দেখেছে, বিগত 40টা বছর শুধু মানুষকে লাগিয়ে রেখেছিল আন্দোলন করো, আন্দোলন। আন্দোলন যদি ডেভেলপমেন্ট হতো তাহলে 10 বছর না লাগতো এই এসডিএম অফিস তৈরি করতে। আন্দোলন ছাড়াই অঞ্চিত বর্মা মহোদয় যে রোডের বিষয়ে বলছেন, আন্দোলন করেছে কেউ এখানে বলে এই রোডটা করে দিতে হবে, নাইলে সংগ্রাম চলবে, চলছে। বিনা সংগ্রামে রোড স্যাংশন হয়ে গেছে। চল্লিশটা বছর মানুষকে শুধু বিভ্রান্ত করা, মিথ্যে কথা, প্রলোভন, একে অপরের বিরুদ্ধে খেপিয়ে তোলা, জাতি দাঙ্গা, পার্টির নামে পলিটিক্যাল মার্ডার, জাত পাত পন্থের মধ্যে ডিফারেন্সেস তৈরি করা, আর সেই ডিফারেন্সেস এর মধ্যে দিয়ে রাজনৈতিক ক্ষমতার মধ্যে বসে থাকা। আর এই সরকার সমাজপতিদের সঙ্গে কথা বলতে চায়, তাদের কথা শুনতে চায়। এই সরকার বিভিন্ন ধর্মগুরুদের কথা শুনতে চায়। এই সরকার নওজওয়ানদের ভাষা বুঝতে চায়। এই সরকার এমএসএমইর মাধ্যমে নওজওয়ানদের রোজগারের ভাষা বলতে চায়। এই সরকার মহিলাদের
সশক্তিকরণ চায়। এই সরকার যখন ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কার্যক্রম হয় রবীন্দ্র ভবনে, তখন এই সরকার চায় যে আগরতলার বাজারের মধ্যে যাতে 50% মহিলা দোকানে বসে থাকে, সেই দৃশ্য দেখতে চায়। এই সরকার বুজুর্গদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার ব্যবস্থা চায়। এই সরকার শিক্ষার ফাউন্ডেশন চায়, গুণগত শিক্ষা চায়, তার জন্য এনসিইআরটির সিলেবাস। এই সরকার প্রথমবার ত্রিপুরাতে সরকারি স্কুলে সিবিএসই সিলেবাস নিয়ে এসেছে। 20টি স্কুলে, একটিতে নয়, 20টি স্কুলে। একদিকে এনসিইআরটি সিলেবাস ফাউন্ডেশন আপনার ছেলেমেয়ের জন্য সুশিক্ষা, অন্যদিকে 20টি সিবিএসই স্কুল একসঙ্গে। আরে একবার চোখ বুজে দেখুন, কল্পনাও করা যেত আজ থেকে 2-2.5 বছর আগে যে সিবিএসই সরকারি স্কুল হবে, সরকারি স্কুলে সিবিএসই সিলেবাস ত্রিপুরাতে হবে, এনসিইআরটি সিলেবাস হবে, ত্রিপুরাতে নতুন নতুন ইংলিশ মিডিয়াম স্কুল সরকার খুলে দেবে, ড্রপ আউটদের জন্য কোচিং এর ব্যবস্থা করে দেবে, আমার ত্রিপুরা জাতি ভাই বোনদের জন্য সরকার কোচিং এর ব্যবস্থা করে দেবে, ইউপিএসসি এক্সাম দেওয়ার জন্য সরকার পয়সা দিয়ে কোচিং এর ব্যবস্থা দিল্লিতে করে দেবে। কোনদিন টাকার জলবাসী কল্পনা করেছিল 2-2.5 বছর আগে? কোন ব্যক্তি কেউ কল্পনা করেনি। এই করোনার মধ্যে ত্রিপুরা পিছিয়ে যায়নি। আজকে আপনাদেরকে বলবো, সেন্ট্রাল ট্যাক্স 30% কম আসছে, ট্যাক্স রেভিনিউ কম আসছে, কিন্তু তাই বলে ত্রিপুরা দাঁড়িয়ে নেই এক জায়গাতে। ত্রিপুরা তো ধাবমান চলছে। যে গতি নিয়ে 9 মার্চ 2018-তে ত্রিপুরা শপথ নিয়েছিল, সেই গতি ক্রমবর্ধমান রয়েছে। এবং যেটা আমি বলেছিলাম 3 বছরের মধ্যে মডেল স্টেট, ত্রিপুরাকে সেই জায়গাতে 3 বছরের মধ্যে আমি দেখিয়ে দেবো মডেল স্টেটের কি কি করা হবে। মাঝখান দিয়ে করোনার কারণে মডেল স্টেটের কথা অনেকে ভুলে গেছিল। না হলে আমি যেখানে ভাষণ শুনতাম, আরে বিপ্লব দেব তো মডেল স্টেট করবে, কোথায় কি ভিশন ডকুমেন্টস আর মডেল স্টেট দুটোটা বিপ্লব দেবের মনে আছে এবং সেই দিশাতে কাজ করছে। যখন করোনার কারণে 3 মাস আমরা পিছিয়েছি, তো আজকে যখন আমার এমএসএমই সেক্টরের ইন্ডাস্ট্রিগুলো খুলেছে, তো কাজ বেশি করছে। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ করছে, 12 ঘন্টার জায়গায় 15 ঘন্টা কাজ করছে। আর আজকে আনন্দের সঙ্গে আমি বলবো আপনাদেরকে, এক রাজ্যের প্যারামিটার কা উন্নয়ন, ডেভেলপমেন্ট প্যারামিটার কি হয়? পার্টির সদস্য কে কতটা মিছিল মিটিং করলো, কে কতটা আন্দোলন করলো, কে কতটা পলিটিক্যাল মডেল করলো, এগুলো রাজ্যের উন্নয়নের মাপকাঠি হয় না। বিগত 40 বছর যাবৎ এগুলোই উন্নয়নের মাপকাঠি ছিল ত্রিপুরা। কিন্তু এখন উন্নয়নের মাপকাঠি হচ্ছে 2015-16-তে এমএসএমই সেক্টরে যখন 1200 কোটি টাকা অ্যাচিভমেন্ট করেছিল, আর আজকে 2019-20-এ সেটা গিয়ে 3000 কোটিতে দাঁড়িয়ে গেল। 3000 কোটি, 1200 থেকে সিধা 3000 কোটিতে পৌঁছেছে। আর এই 2 বছর ইনভেস্টমেন্ট 75% বেড়েছে, 75%। আর যখন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইনভেস্টমেন্ট হয়, তখন সেই রাজ্যকে উন্নয়ন থেকে কেউ রুখতে পারে না, কেউ রোখার কোন ক্ষমতা নেই। আমি যখন বলতাম গোমতী নদীতে জাহাজ আসবে,
বিপ্লবদের স্বপ্ন দেখে জাহাজ কি মাথা পিরান হয়, তার মাথা খারাপ হয়ে গেছে। স্বপ্ন যে দেখে সেই ही নতুন কিছু করতে জানে। নরেন্দ্র ভাই মোদী দেশের জন্য স্বপ্ন দেখেছেন তো স্থায়ী সরকার দিয়েছে। কেউ কল্পনা করেনি 2014-তে, কোন পণ্ডিত পুরো দুনিয়ার মধ্যে কেউ কল্পনা করেনি যে ভারতীয় জনতা পার্টি একা 283 সিট নিয়ে আসবে। কেউ কল্পনা করেনি। মোদী বলছিল যে 272+ दीजिए हमको, মোদী বলছিল, কিন্তু দুনিয়ার কোন পণ্ডিত বলেনি যে 283 আসবে। 2019-এ সবাই মিলে লেগেছে, কিন্তু সবাই মিলে না, সমস্ত জোর মিলে লেগেছিল। জনতা মোদীজির সঙ্গে ছিল। গরিবের মাসিয়া নরেন্দ্র ভাই মোদীকে 2019-এ 303 সিট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। এ হচ্ছে ভারতের জনতা। আর ত্রিপুরার জনতাকে আমি ধন্যবাদ জানাবো, আপনারাও 2টি লোকসভার সিট দিয়ে নরেন্দ্র ভাইকে শক্তিশালী করেছেন। প্রথমবার 2টি সিট কমিউনিস্ট পার্টির দিকে সরাসরি মোদীর কাছে চলে গেছে। বন্ধুরা, জাহাজের বিষয়ে বলবো, কি বলতো, স্বপ্ন দেখে। করোনার মধ্যেও ত্রিপুরা থেমে নেই। তার বড় প্রমাণ হচ্ছে গুমতির মধ্যে টেম্পোরারি জেটি আর 15 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে, উইদিন 15 ডেজ। উইদিন 15 ডেজ। তারপরে কিছু রোড আর ছোটখাটো কনস্ট্রাকশনের ব্যবস্থা সেটা পিডব্লিউডি করে দেবে। আর জুলাইয়ের মধ্যে ইনোগ্রেশন করে বাংলাদেশের দাউদকান্দি হয়ে এখানে জাহাজ চলে আসবে, ছোট ছোট ভেসেল চলে আসবে। আর তখন আমাকে হলদিয়া বন্দরের জন্য বসে থাকতে হবে না বন্ধু। বারাণসী থেকে সোনামুড়া পর্যন্ত প্রোটোকল রোড ডিক্লেয়ার হয়ে গেছে। বারাণসী থেকে একবার কল্পনা করুন, উত্তরপ্রদেশের বারাণসী থেকে ছোট ছোট জাহাজ চলবে আর সোনামুড়া পৌঁছে যাবে। যে সিমেন্টের বস্তা, যে সিমেন্টের ব্যাগ আজকে 500-450 টাকা কিনতে হয়, যখন বারাণসী থেকে সিমেন্ট সেই জাহাজে উঠবে আর সোনামুড়াতে পৌঁছবে, তখন সেই সিমেন্টের ব্যাগ কমসে কম প্রতি ব্যাগে 100 টাকা কম হবে, কমসে কম। তখন ত্রিপুরার যে ইনফ্রাস্ট্রাকচার, ত্রিপুরার মূল খরচা হয় ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। সারা জীবন কাজ করেছি, সারা জীবন চাকরি করেছি, তার বদলে কি করি? সারা জীবন ব্যবসা করেছি, কি করি আমরা? আমাদের ইনভেস্টমেন্ট কোথায় করি? না হলে আমার সন্তানের প্রতি এক, দ্বিতীয়ত একটা সুন্দর বাড়ি করতে হবে, 1 ঘন্টা জায়গা কিনতে হবে, রিটায়ারমেন্টের পর রিটায়ারমেন্টের পয়সা দিয়ে একটা সুন্দর দালান বাড়ি করতে চাই, ওর ছেলে মেয়েকে ভালো পড়াতে চাই। এটা হচ্ছে ত্রিপুরার মানুষের মূল ইনভেস্টমেন্ট। এই সরকার পড়ানোর জন্য, আপনার ছেলে মেয়েকে যদি ট্যালেন্ট হয়, তার মধ্যে বুদ্ধিমত্তা থাকে, তার মধ্যে ক্যালিবার থাকে, তো সরকার আপনার সঙ্গে দাঁড়িয়ে আছে। আপনার ছেলেকে আইএস, আইপিএস, ইউপিএসসির এক্সাম দিয়ে কোয়ালিফাইড করে আনার ব্যবস্থা করার জন্য সরকার দাঁড়িয়ে আছে। আপনার পয়সা খরচা করতে হবে না। যদি আপনার ছেলের মধ্যে কোয়ালিফাইড হওয়ার যোগ্যতা থাকে, তো কোনো পলিটিক্যাল সিস্টেম তাকে আটকাতে পারবে না। তার জন্য ফ্রিতে ডিএমএসপি হওয়ার ব্যবস্থাই সরকার করে দিয়েছে। আর অন্যদিকে যাতে আপনি কম খরচে সুন্দর বাড়ি নির্মাণ করতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেন, তার জন্য সিমেন্ট, রড, এই সব কিছু জলপথে ত্রিপুরাতে যখন ঢুকবে, আজকে যেই বিল্ডিং 5 কোটি টাকা দিয়ে তৈরি করতে হচ্ছে, জলপথে যখন সিমেন্ট, রড আর সামগ্রী আসবে,
তখন সেটা 3 থেকে 3.5 কোটি টাকা দিয়ে তৈরি হবে। 3 থেকে 3.5 কোটি টাকা রোজগার, ত্রিপুরার চেহারা পাল্টে যাবে বন্ধুরা। আমার ছেলে মেয়েদেরকে ফেন্সিডিলের ব্যবসা করার দরকার নেই, গাঁজার ব্যবসা করার দরকার নেই, ইয়াবা ট্যাবলেট ব্যবসা করার দরকার নেই, ব্রাউন সুগার কুকিনের ব্যবসা করার দরকার নেই, আর সেবনও করার দরকার নেই। কারণ ত্রিপুরাতে নওজওয়ানদের জন্য রোজগার তৈরি করছে এই সরকার। চিটাগাং বন্দরগাহ খোলার পর আর গোমতীতে যখন জাহাজ আসবে, কমসে কম লজিস্টিকের মধ্যে ত্রিপুরার ছেলে মেয়েরা 2000 কোটি টাকা রোজগার করবে প্রতি বছর। 2000 কোটি টাকা শুধু ট্রান্সপোর্টেশনের মাধ্যমে। 2000 crore rupees কমসে কম। ত্রিপুরা, মিজোরাম, লোয়ার আসাম, মণিপুর, মেঘালয়, তার বাণিজ্যিক দুয়ার ত্রিপুরা হতে চলছে। বাণিজ্যিক দুয়ার, করিডোর অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এই করোনার মধ্যে যখন 3 মাস আমরা পিছিয়েছি, তো সরকার সিদ্ধান্ত করেছে যে ত্রিপুরাকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে। তার মধ্যে 2টি বড় সিদ্ধান্ত, ঐতিহাসিক সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত, কিন্তু নরেন্দ্র ভাই আছে তার জন্য সাহস করে সে পদক্ষেপ নিয়েছি। লাস্ট যখন ভিডিও কনফারেন্স হয়েছে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি কোনো প্যাকেজ চাইনি। আমি ওনাকে এতটাই নিবেদন করেছি যে আমার রাজ্যের বাজেট আমি 20,000 কোটি টাকার কাছাকাছি করেছি, আপনি শুধু এটাই দেখবেন। দ্বিতীয়ত ওনার সামনে আরেকটা বিষয় রেখেছি যে আমার এখানে ছোট দোকানিগুলো যে রয়েছে, ছোট ছোট দোকান, এমন 1 থেকে 1.5 লাখ দোকানিকে আমরা লোন দিয়ে, সাবসিডাইজ লোন দিয়ে এস্টাবলিশ করতে চাই। তাতে বড় অঙ্কের টাকা লাগবে, করোড় রুপিয়া লাগবে, এমন একটা যোজনা আমি তৈরি করেছি। যখন আমি বলেছি তখন উনি মাথা নেড়িয়ে হাঁ করেছেন। বাকি আমি ওনার কাছে টাকা চাই। আমি বুঝে গেছি যখন মাথা নাড়িয়ে উনি হাঁ করেছেন, তো যোজনা আমি করব, তার মধ্যে যে টাকার প্রয়োজন হবে কেন্দ্র সরকার সাহায্য নিশ্চিত করবে। তাতে কি হবে, কমসে কম ত্রিপুরা 1.5 লাখ পরিবার লাভান্বিত হবে। আজ পর্যন্ত ত্রিপুরাতে এত বড় প্রকল্প কোন সরকার, কোন দল কখনো আনেনি, আগেও আনতে পারবে না। 1.5 লাখ লোককে একসঙ্গে বেনিফিশিয়ারি তৈরি করা, এক ডিক্লারেশনে। 1.5 লাখ পরিবার মানে 1.5 লাখ লোক মানে 1.5 লাখ পরিবার। এক পরিবারে যদি 5 জন হয় তো 7.5 লাখ মানুষকে প্রভাবিত করবে। 7.5 লাখ। তার মধ্যে কি, সেই দোকানীদেরকে প্রথম হচ্ছে ট্রেড লাইসেন্স দেওয়া। জম্পুই জেলাতে দোকানে আছে যেগুলো, ট্রেড লাইসেন্স আছে কি? কজনের আছে? নেই। ট্রেড লাইসেন্স না থাকলে লোন পাবেন কি? পাবেন না। সরকার এসটিদের জন্য, এসসিদের জন্য, ওবিসির জন্য সাবসিডাইজ লোন রয়েছে, কিন্তু আপনি লোন নিতে পারবেন না, কারণ আপনার কাছে ট্রেড লাইসেন্স নেই। আজ পর্যন্ত সেই কাজটা কেউ করেনি পুরনো সরকারে। ট্রেড লাইসেন্স নেই। যেখানে আমরা সেন্ট্রালাইজ ট্যাক্সে চলে গেছি, জিএসটি তে চলে গেছি, সেই জায়গাতে ট্রেড লাইসেন্স নেই আমার দোকানদারের। তো সে লোন কিভাবে নেবে? যখন ব্যাংকে যায় তো ব্যাংকের ম্যানেজার বলে, প্রথম যাত্রায় বলবে ট্রেড লাইসেন্সটা দেখাও। তো তখন আবার
সেই ব্যাংক থেকে নিজেকে ফিরিয়ে আনতে হবে। আজকের সরকার সিদ্ধান্ত করেছে সিম্পলিসিটির সঙ্গে সমস্ত ত্রিপুরার বড় থেকে ছোট দোকানের ট্রেড লাইসেন্স দেবে। আগে ট্রেড লাইসেন্স যখন হতো আলাদা আলাদা জিনিস রাখার জন্য আলাদা আলাদা আবার ট্রেড লাইসেন্স লাগতো, যাদের কাছে হতো 5 ধরনের ট্রেড লাইসেন্স লাগবে, 10 ধরনের ট্রেড লাইসেন্স লাগবে। এখন সরকার বলছে একটা ট্রেড লাইসেন্সই হয়ে যাবে, আর সবাইকে ট্রেড লাইসেন্স দেওয়া হবে গ্রাম থেকে শহর পর্যন্ত। সবার জন্য সাবসিডাইজ লোনের ব্যবস্থা করবে। 20,000 থেকে 20 লাখের নিচে পর্যন্ত সরকার সাবসিডাইজ লোনের ব্যবস্থা করবে। সমস্ত দোকানের জন্য ইন্স্যুরেন্স করে দেবে। কেন ইন্স্যুরেন্স করে দেবে? যদি দোকানে আগুন লাগে, যদি সাইক্লোনের দোকানে ক্ষয়ক্ষতি হয়ে যায়, তখন আমরা তাকিয়ে থাকি কবে এমএলএ সাহেব আসবে, কবে এসডিএম সাহেব আসবে, এসে 5,000 টাকার চেক দেবে, এসডিআরএফ থেকে আমাকে সাহায্য করবে। বন্ধুরা, আপনাদের তাকিয়ে থাকতে হবে না। তার জন্য সরকার 20 লাখের নিচে যে দোকানি রয়েছে, তার পুঁজি 20 লাখের নিচে হবে, টার্নওভার নিচে হবে, তাদের জন্য সরকার এক কিস্তি ইন্স্যুরেন্স করে, ইন্স্যুরেন্সের টাকাও ত্রিপুরা সরকার 4 কোটি টাকা দেবে। তার মধ্যে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে না, সরকার করে দেবে। 4 কোটি টাকা সরকার দেবে। 1,000 টাকা পর্যন্ত যে কিস্তি হবে সেটা কমপ্লিটলি সরকার দেবে, আপনাকে 1 পয়সা দিতে হবে। ইন্স্যুরেন্স আপনার করে দেব, তো আপনি যদি কোনো অঘটন হয় তো আপনি 5 লাখ টাকা, 7 লাখ টাকা, 10 লাখ টাকা আপনি পেয়ে যাবেন। আপনি নিশ্চিত থাকবেন, বাড়ি থেকে ঘুম হবে। সাইক্লোন হয়েছে তো দোকানে চিন্তা করতে হবে না, কারণ কি সরকার চিন্তা করে রেখেছে, ইন্স্যুরেন্স করে দিয়েছে। ক্ষয়ক্ষতি হবে তো ইন্স্যুরেন্স ক্লেম করবেন, তো 3 মাসের মধ্যে আপনার অ্যাকাউন্টে পয়সা চলে যাবে। কারোর কাছে যেতে হবে না, কোনো মিছিল করতে হবে না, রোদ্রেতে দাঁড়াতে হবে না। সাবসিডাইজ লোনের ব্যবস্থা করবে, ইন্স্যুরেন্স করে দেবে। ইন্স্যুরেন্সের প্রথম কিস্তি ত্রিপুরা সরকার দেবে, ট্রেড লাইসেন্স করে দেবে। তারপর প্রধানমন্ত্রী যে ছোট দোকানের জন্য ইন্স্যুরেন্স যোজনা আছে, যে 60 বছরের পরে যাতে আপনি পেনশন পেতে পারেন, সেই স্কিমে আপনার ইন্স্যুরেন্স করে দেবে ত্রিপুরা সরকার। আপনার যখন 60 বছরে যাবে, আপনি 3,000 টাকা করে প্রতি দোকানি পাবেন। আর যদি আপনার মৃত্যু হয়ে যায় তো আপনার পত্নীও 1,500 টাকা করে পাবে। তার সঙ্গে সঙ্গে জিএসটি রেজিস্ট্রেশন। আমি যদি টাকার জলায় যাই, চম্পই জলা যাই, আমার মনে হয় না যে জিএসটি রেজিস্ট্রেশন কোথায় পাবো। আপনি জিএসটি দেওয়ার যোগ্য হন আর না হন, কিন্তু রেজিস্ট্রেশন চাই, তাতে আপনার লাভ হবে। রেন্টে যদি দোকান থাকে তো আগে রেন্টে ভাড়াটিয়া কোনো দোকানের ট্রেড লাইসেন্স হতো না, কারণ কি মালিকানা হক যার কাছে ট্রেড লাইসেন্স আছে তার কাছে চলে যাবে। সেই ব্যবস্থাকে সরলীকরণ করে সরকার মালিকানা হক যার বাড়ি বা দোকান তার কাছেই থাকবে, শুধু প্যান কার্ড বা পাসপোর্ট দেখে সেই প্রমাণপত্রকে যোগ্যতা হিসেবে মেনে আপনাকে ট্রেড লাইসেন্স দিয়ে দেবে। সরকার সেই জায়গাতে কাজ করে দেবে। কল্পনা করে দেখুন, একদিকে সোনামুড়াতে এই করোনার মধ্যেই ছোট জাহাজ আনার ব্যবস্থা, অন্যদিকে করোনার রিকভারি রেট ত্রিপুরা 65% পর্যন্ত,
আরেকদিকে ত্রিপুরার নজওয়ানদের রোজগারের জন্য 1 থেকে 1.5 লাখ ছোট দোকানিকে আইডেন্টিফাই করে বড় মাত্রায় আর্থিক যোগান দেবে। বন্ধুরা, এই জম্পই জেলা ব্লকে মনরেগার কাজের বিষয় যদি না বলি তাহলে আমার পুরনো বন্ধুরা অখুশি হয়ে যায়। বলে মনরেগা কত হয়েছে কোন তো দেখি, আর কি জানি স্বপ্ন দেখে না খেয়ে সব মরেই গেছে। না খেয়ে ত্রিপুরার লোক কখনো মরবে না, কারণ মোদি রয়েছে। কমিশনের ব্যবস্থা বন্ধ করে দিয়েছে সরকার, যেখানে 2017-18-তে এখানে মনরেগার ম্যান্ডেজ হতো কত ডে? 52.31 ডেজ। এখন নতুন সরকার আসার পর এনসি দেববর্মা যখন বিধায়ক, রামপদ জমাতিয়া যখন বিধায়ক, বীরেন্দ্রচন্দ্র দেববর্মা যখন বিধায়ক, তখন এই ব্লকের ম্যান্ডেজ হয় কত? 72.43 ম্যান্ডেজ। মানে আগে কত হতো? 52, এখন হচ্ছে 72। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2017-18-তে এই সাব ডিভিশনে কত এসেছিল? এই ব্লকে কতটি ঘর এসেছিল? মাত্র 32টি, 32। মোদি বলছে সবাইকে ভোট দিয়ে দাও, জাত পাত পন্থ পার্টি নয়, সবার পাকা বাড়ি লাগবে। 2017-18-তে মাত্র 32টি স্যাংশন। নতুন সরকার আসার পর, এনসি দেববর্মা বিধায়ক হওয়ার পর, রামপদ জমাতিয়া বিধায়ক হওয়ার পর, বীরেন্দ্র দেববর্মা বিধায়ক হওয়ার পর এখানে চিত্র কি হয়েছে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় 32 থেকে বেড়ে টার্গেট করা হয়েছে 465, তার মধ্যে স্যাংশন হয়েছে 454টি। আয়ুষ্মান ভারত 5 লাখ টাকার ইন্স্যুরেন্স, 5 লাখ টাকার ইন্স্যুরেন্স। ই কার্ড তৈরি করে আছে 9,691 জনে। আর বেনিফিশিয়ারি যে রয়েছে সেটা হচ্ছে 25,784 জনকে চিহ্নিত করা হয়েছে। তিনটি পিএসসি সেন্টার এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 2,000 টাকা করে প্রতি বছর 3 কিস্তিতে 6,000 টাকা আসবে। এমন কিষাণ ভাই 13,727 জনকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 3,344 জনের অ্যাকাউন্টে প্রতি বছর 6,000 টাকা করে যাচ্ছে। কোনো মিছিল মিটিং করার দরকার নেই, নরেন্দ্র ভাই মোদি সিধা দিল্লি থেকে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা পৌঁছে দিচ্ছে। আরে কোনদিন কল্পনা করেছেন টাকার জেলার মানুষ, যোগ্য জেলার মানুষ, যে আন্দোলনের ভাষা, যে শব্দটা ছাড়া এগুলো হয়ে যায়। উজ্জ্বলা যোজনা, উজ্জ্বলা যোজনার মাধ্যমে বোনেদেরকে ফ্রি গ্যাস কানেকশন। এবার করোনার সময় মাননীয় প্রধানমন্ত্রীজি 3 বারে
3টি সিলিন্ডার 660 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে, অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে। কিন্তু আপনাকে সিলিন্ডার নিতে হবে, না হলে প্রথম কিস্তি আসবে, দ্বিতীয় কিস্তি আসবে না। তার মধ্যেও 7,638 জনকে টার্গেট করা হয়েছিল এই এলাকা, তার মধ্যে 6,823 জনকে কানেকশন দেওয়া হয়েছে ফ্রিতে, প্রায় 90% সাকসেস রেট। সৌভাগ্য যোজনা, ফ্রিতে ইলেকট্রিসিটি কানেকশন এই অত্র এলাকাতে 2020 পরিবারকে ফ্রিতে ইলেকট্রিসিটি কানেকশন দেওয়া হয়েছে। 1 পয়সা আপনার লাগেনি। আগে কাউর বাড়িতে ইলেকট্রিসিটি যাবে, তার জন্য নেতার বাড়িতে যেতে হবে, পিলার কতটা লাগবে তার হিসাব পার্টি অফিসে থাকতে হবে, জম্পইজলা বাজারে সন্ধ্যার সময় পার্টির মিছিলে আসতে হবে। কমসে কম 50টা মিছিলে ভাগ নিলে তো একটা পিলার আপনার বাড়ির সামনে লাগবে, 60টা মিছিলে ভাগ নিলে তো 2টা পিলার লাগবে। আর ডেইলি আপনি দেখাবেন ছেলে মেয়ের পিলার আইতাছে। আমার বাড়িতে কারেন্ট থাকবো, মেয়ে কয় আমি তো মাধ্যমিক পরীক্ষা দেবো, বাবা লাইট আনো, ও আইতাছে বাইরে একটা আছে, এরপরে 2টা আছে, 60টা পিলার তো 7 বছর লাগে। নরেন্দ্র মোদী সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে ইলেকট্রিসিটি কানেকশন এই অত্র এলাকার 2020 পরিবারের কাছে পৌঁছে দিয়েছে। অটল জলধারা মিশন, এই সরকার সিদ্ধান্ত করেছে 2018 ডিসেম্বরে যে ত্রিপুরার প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরে ফ্রিতে, কোনো কানেকশন জন্য 1 পয়সা লাগবে না, ফ্রিতে। আগে কানেকশনের জন্য শহরে 1500 টাকা আর গ্রামে 600 টাকা লাগতো। এখন সরকার সিদ্ধান্ত করেছে যে 2022 ডিসেম্বরের মধ্যে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটি বাড়িতে ফ্রিতে অটল জলধারা মিশনের মাধ্যমে পানীয় জলের লাইন পৌঁছে দেবে, প্রতি মায়ের রান্নাঘরে পৌঁছে দেবে, তার ব্যবস্থা করছে সরকার। বন্ধুরা, অটল জলধারা মিশনের মাধ্যমে এখানে 20,453টি লাইন চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে 1801টি কানেকশন দিয়ে দেওয়া হয়েছে, 1800 কানেকশন দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর এই 20,453 যে কানেকশন রয়েছে সেটা 2022 ডিসেম্বরের মধ্যে প্রত্যেক মহিলার রান্নাঘরে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা ত্রিপুরা সরকার করেছে। বন্ধুরা, এখানে ত্রিপুরী জাতির মানুষ 95%। বন্ধুরা, এই সরকার এমন কিছু কিছু কাজ করেছে যেটা ইতিহাস সাক্ষী হয়ে গেছে। বড়মুড়ার নাম কি হয়েছে? এখানে কেউ বলতে পারে সামনে বড়মুড়ার নাম কি এখন? হ্যাঁ, কথাই কথা। কোনদিন কল্পনা করেছিলেন যে ককবরক ভাষাতে বড়মুড়ার নাম হয়ে যাবে? কেউ আন্দোলন করেছিলেন আমার কাছে, কেউ মিছিল করেছিল, কেউ খংলঙ্গে বা আগরতলাতে ধর্ণা দিয়েছিল? কাউকে ধর্ণা দিতে হয়নি। এই সরকার মানবিক সরকার, এই সরকার বাহিদা পিপুল সরকার। আজকে 40টা বছর পর জনতার সরকার হয়েছে। 40 বছর যাবত পার্টির সরকার ছিল, এখন জনতার সরকার হয়েছে। তার জন্য বিনা আন্দোলনে বড়মুড়ার নাম হতাইগত হয়ে গেছে। বিনা আন্দোলনে আগরতলা এয়ারপোর্টের নাম মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য এয়ারপোর্ট হয়ে গেছে। মহারাজা স্ট্যাচু
বসে গেছে। বিনা আন্দোলনে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল 8টি ডিস্ট্রিক্ট মিলে এডিসি, আর তার নাম দিয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিল। এটা একটা ডিস্ট্রিক্ট নয়, 8টি ডিস্ট্রিক্টের পার্ট রয়েছে তার মধ্যে। নামকরণটাও সঠিকভাবে করতে পারেনি। আরে কোন ব্যক্তির যে নাম আছে, আমি যদি একটা ভুল নাম বীরেন্দ্র চন্দ্র দেববর্মার নামে যদি বলি বারীন্দ্র চন্দ্র, তো বীরেন্দ্র বাবু চেতে যাবো, আমার নামটাও করতে হবে। এডিসির নামটা পর্যন্ত সঠিকভাবে নামকরণ পর্যন্ত করেনি। সরকার প্রস্তাব পাঠিয়েছে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল বানানোর জন্য, প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্র সরকারের কাছে। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে। কাউকে আন্দোলন করতে হয়নি, কাউকে আন্দোলন করে কাঞ্চি দেববর্মাকে বলতে হয়নি বা বীরেন্দ্র চন্দ্র দেববর্মাকে বলতে হয়নি। 8,000 কোটি টাকার উপরে প্যাকেজ চেয়ে কেন্দ্র সরকারের কাছে বাজেট তৈরি করে ক্যাবিনেট থেকে মঞ্জুরি করে পাঠিয়ে দেওয়া হয়েছে। খুমলুঙে হসপিটাল করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। 12টি অ্যাসপিরেশনাল ব্লক তৈরি করা হয়েছে, ত্রিপুরাতে চিহ্নিত করা হয়েছে। কাউকে আন্দোলন করতে হয়নি যে 12টি অ্যাসপিরেশন ব্লক তৈরি করতে হবে, কেউ বলেনি আমাকে। বলেছে ত্রিপুরার জনতার হৃদয় বলেছে, আত্মা বলেছে, কোন পার্টিকে বলতে হয়নি। ত্রিপুরা আত্মা বলেছে। মাননীয় প্রধানমন্ত্রী ধারাইকে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ঘোষণা করেছেন। করোনা প্রকোপের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে যতগুলি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট থাকবে তার মধ্যে যে কোনো হসপিটাল থাকবে তাকে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হবে। কুলাই হসপিটাল মেডিকেল কলেজ হয়ে যাবে। খুমলুঙ হসপিটালের জন্য রাজ্য সরকার প্রস্তাব তৈরি করে পাঠিয়েছে। আলাদা আলাদা আইডিসিতে শহর করার জন্য, শুধু একলা খুমলুঙ নয়, আরো শহর তৈরি করার জন্য সরকার প্রস্তাব তৈরি করছে। আদরণীয় রামপদ জমাতিয়া বলছিলেন যে 57 কোটি টাকা এসছে, সাবধানতার সঙ্গে জনস্বার্থে মানুষের কাছে সেগুলো যাতে সঠিকভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। রামপদ বাবু 57 কোটি নয়, এর চাইতে বেশি টাকা পৌঁছানোর ব্যবস্থা স্কিমের মাধ্যমে এই সরকার করবে। এখানে বন্ধুরা, যখন করোনা প্রকোপে দুনিয়া লড়াই করছিল, আমার রাজ্য ক্ষুদ্র, কিন্তু আমাদের মানসিকতা ক্ষুদ্র নয়। 235 কোটি টাকার যে প্যাকেজ ত্রিপুরা সরকার ঘোষণা করেছে, তার মধ্যে 183 কোটি টাকা এই এডিসিতে খরচা করা হচ্ছে। 183 কোটি টাকা বিভিন্ন স্কিমের মাধ্যমে। মাঝে মাঝে বিরোধী দলের নেতৃত্বরা বলে প্রত্যেকের অ্যাকাউন্টে 5,000 টাকা দিতে হইব, প্রত্যেকের অ্যাকাউন্টে 7,000 টাকা দিতে হইব। ওনাদের হিসাবে নেই যে কত হাজার টাকা অ্যাকাউন্টে পৌঁছে গেছে। আমি বলি না যে 10,000 টাকা আমি পৌঁছে দিয়েছি, কিন্তু এটা আমি জরুর বলবো যে উজ্জ্বলা যোজনার মাধ্যমে 3টি সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা সরকার করেছে। 660 টাকা করে 3টি সিলিন্ডারের দাম কত? 2,000 টাকার উপরে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে 2,04,000 পরিবারের কাছে 2,000 টাকা করে ঢুকেছে।
অ্যাসপিরেশনাল যে ব্লক আছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 93,000 জব কার্ড হোল্ডারের কাছে অ্যাকাউন্টে 500 টাকা করে পৌঁছে গেছে। 4,65,00,000 টাকা। হার্ডকোর জুম চাষিয়া 12,000-এর উপরে জুম চাষিদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে ফ্রি বীজ সার পৌঁছে দেওয়া হয়েছে। 700 ফুল চাষি 2,000 টাকা করে 700 পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যারা কমার্শিয়াল ড্রাইভার, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার, অটো ড্রাইভার, যাদের কাছে কমার্শিয়াল লাইসেন্স আছে, ভ্যালিড লাইসেন্স, কালকেই সরকার ঘোষণা করেছে এমনও 19,000 ভাই বোনদের কাছে 1,000 টাকা করে সরকার পৌঁছে দেবে। যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের ভাতা পাচ্ছে, যারা কেন্দ্র সরকারের ভাতা 1,25,000-এর কাছাকাছি রয়েছে, তারা তো ভাতা 1,000 টাকা করে পাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে 3 মাস 1,000 টাকা, 1,000 মানে 3,000 টাকা এক্সট্রা তার অ্যাকাউন্টে ঢুকবে। ত্রিপুরা সরকার একসঙ্গে 2 মাসের ভাতা অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে 2,000 টাকা। 50,000 বিপিএল যারা ফ্যামিলি নন, এপিএল কিন্তু গরিব, পুরানো সরকারের কারণে এরা নির্যাতিত হয়েছে। গরিব হওয়ার পরও বিপিএল এর অধিকার পাননি, অন্তদের অধিকার পাননি। এই সরকার, মানবিক সরকার, বিনা আন্দোলনে 50,000 ফ্যামিলিকে, এপিএল পরিবারকে চিহ্নিত করে ফ্রি চালের ব্যবস্থা করেছে। তাদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে পাঠানোর ব্যবস্থা করেছে। বন্ধুরা, সরকার শুধু সেখানে থামেনি। যারা গ্রামে গঞ্জে ছোট ছোট শিল্পী বাউল গান গায় বা এখানে গান গায়, তাদেরকেও 1200-এর কাছাকাছি চিহ্নিত করে সিএম রিলিফ ফান্ড থেকে 1,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা নিউজ পেপারের হকার, বাড়িতে বাড়িতে পত্রিকা পৌঁছে দেয়, 400-এর উপরে তাদেরকেও 1,000 টাকা করে এবং ফ্রি চাউলের ব্যবস্থা করেছে। নরেন্দ্র ভাই মোদী 3 মাস যাবত যারা অন্তোদয়, যারা বিপিএল, প্রায়োরিটি হাউসার, 3 মাস যাবত ফ্রি চাউলের ব্যবস্থা করেছে। ত্রিপুরা রাজ্য থেকে যারা মাইগ্রেন্ট বাইরে গেছেন, এমন তো প্রায় 40,000 লোকের ফ্রিতে যাওয়ার ব্যবস্থা সিএম রিলিফ ফান্ড থেকে ত্রিপুরা সরকার করেছে। এবং অন্য রাজ্য থেকে ত্রিপুরাতে যারা এসছে তারও ব্যবস্থা ত্রিপুরা রাজ্য সরকার করেছে। একমাত্র ভারতবর্ষের মধ্যে রাজ্য সরকার যারা ত্রিপুরার বাইরে ছিলেন তাদের আনার ব্যবস্থাও সরকার করেছে। যারা এখান থেকে অন্য রাজ্যে গিয়েছেন তার ব্যবস্থাও ত্রিপুরা সরকার করেছে। মাত্র একমাত্র সরকার ভারতবর্ষের। বন্ধুরা, আপনারা যতদিন পর্যন্ত আমার সামনে রয়েছেন, ত্রিপুরার মানুষের যে আশীর্বাদ যতক্ষণ পর্যন্ত রয়েছে, তো আমার সরকার লাগাতার কাজ করে যাবে। নরেন্দ্র মোদীর আশীর্বাদ রয়েছে ত্রিপুরা সরকারের উপরে। যেটা আমি বলেছি 3 বছরের মধ্যে মডেল স্টেট, তো ত্রিপুরাতে 3 বছর যেদিন হবে সেদিন বিপ্লব দেব প্রেস কনফারেন্স করে জনতার সামনে বলবে যে মডেল স্টেটের সবগুলো কাজ আমি শুরু করেছি, আর এগুলো হচ্ছে মডেল স্টেটের উদাহরণ। বন্ধুরা, আমার কাছে ফিরিস্তে অনেক লম্বা রয়েছে। এই সরকার প্রচুর কাজ করেছে। আরেকটা যোজনাও কিছুদিনের মধ্যে আমি ঘোষণা করব, সেটা হচ্ছে স্বনির্ভর পরিবার। প্রত্যেক পরিবারের জন্য প্যাকেজ তৈরি করব, যাতে করোনার মতো কোনো যদি ভয়ানক কোনো বিমারি আসে, যখন আমরা ঘরবন্দি হয়ে যাই, লকডাউন হয়ে যায়, বাড়ি থেকে বেরোতে না পারি, বাজারে না যেতে পারি, যাতে বাড়ির মধ্যেই খাওয়ার ব্যবস্থা থাকে, তার ব্যবস্থা সরকার করতে চলছে। কেমন? সার্ভে করা চুরি হয়ে গেছে, কমসে কম 10টি ব্যবস্থা আপনার বাড়িতেই যাতে থাকে, তার জন্য রাজ্য সরকার সার্ভে শুরু করেছে। কি কি করবে? আপনার বাড়িতে কমসে কম একটা গাই পালার ব্যবস্থা, তার জন্য
সাবসিডাইজ ঋণ দেবে সরকার। আপনার বাড়িতে গাই পালবেন মানে দুধের ব্যবস্থা, বাজারে যেতে হবে না। আপনার বাড়িতে গোটারি কমসে কম 1-2টি ছাগল পালার ব্যবস্থা সরকার দেবে এআরডিডি সাবসিডাইজ করে। কারণ কি, আপনাকে মাংসের জন্য বাজারে যেতে হবে না। বাড়িতে কমসে কম 4-5টা মুরগি পালনের ব্যবস্থা, আপনাকে ডিমের জন্য বাইরে যেতে হবে না। আপনার বাড়িতে কমসে কম 5টি হাঁস পালনের ব্যবস্থা, আপনাকে হাঁসের ডিমের জন্য বাইরে যেতে হবে না। আপনার বাড়িতে কমসে কম খাওয়া দাওয়া করার মতো সবজির ক্ষেত লাগানোর ব্যবস্থা, কমসে কম একটি ফলের গাছ লাগানো, কলা গাছ তো কমসে কম লাগানো, কারণ কলা গাছে উইদিন 6 মান্থ ফল চলে আসে। তো আপনার বাড়ির মধ্যে ফল থাকবে, আপনার বাড়ির মধ্যে দুধ থাকবে, আপনার বাড়ির মধ্যে মাংসের ব্যবস্থা থাকবে, আপনার বাড়ির মধ্যে ডিমের ব্যবস্থা থাকবে, আপনার বাড়ির মধ্যে কি থাকবে, পিগেরি শুকর পালনের ব্যবস্থা, যারা শুকর পালতে চান তারও ব্যবস্থা করে দেবে। আপনার বাড়ির মধ্যে যদি ছোট পুকুর থাকে তাকে মাছ চাষের জন্য সরকার আপনাকে সাহায্য করে দেবে। আর যদি আপনার পাট্টা জমিন বা জমিন আছে তো তার মধ্যে কোন ফসল লাগাতে হবে তারও ব্যবস্থা সরকার আপনাকে নির্দেশিত করে দেবে, যাতে আপনার ফসল 3 গুণা 4 গুণা হয়। তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 বছরে 50,000 হেক্টর জমির মধ্যে ভুট্টা লাগানো হবে। কারণ কি, ভুট্টা 1 টাকা যদি পুঁজি লাগে তো 2 টাকা 35 পয়সা বিক্রি হয়, মানে 1 টাকা লাগিয়ে 1 টাকা 35 পয়সা রোজগার। যদি ধান তৈরি করি, যদি ধান লাগাই পেডি, তাতে 1 টাকা খরচা করে 1 টাকা 35 পয়সা লাভ হয়, মাত্র 35 পয়সা। যে ভুট্টা লাগাই তাহলে 1 টাকা পুঁজি লাগাবো, 1 টাকা 35 পয়সা লাভ হবে। বলে স্যার ভুট্টা কিনবে কে? কেনার জন্য রাজ্য সরকার এখানে অ্যানিমেলস এবং পোল্ট্রি যে ফুড তৈরি করার কারখানা তৈরি করতে চলছে। আপনার ভুট্টা সরকার কিনে নেবে, ব্যবস্থা কিনে নেবে, প্রাইভেট সেক্টর কিনে নেবে। তো সেই দিশাতে রাজ্য সরকার নতুন স্কিম তৈরি করতে চলছে। বন্ধু, এখন আপনার বাড়িতে বসে আপনার কাছে সবকিছু খাওয়া দাওয়া থাকার সমস্ত ব্যবস্থা সরকার করবে। আর আরেকটা জিনিস তার সঙ্গে জুড়ে দেব, যে ক্লিন গ্রাম ক্লিন ঘর, পয় পরিষ্কার থাকা, এবং যারা এই 10টি প্যারামিটারে সাকসেসফুল হবে সেই পরিবারদেরকে চিহ্নিত করে গ্রাম ওয়াইজ তাদেরকে প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার, তৃতীয় পুরস্কারে ভূষিত করা হবে। তার জন্য নির্ধারিত রাশি দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করবে। আর গ্রামে গ্রামে কম্পিটিশন করিয়ে দেব যে কোন গ্রাম কতটা স্বনির্ভর হতে পারে। করোনা আসুক আর মহাকরোনা হোক, লকডাউন হোক, তো বাড়ির মধ্যে সমস্ত ব্যবস্থা যাতে থাকে, যাতে খাদ্যের জন্য কারোর কাছে হাত না বাড়াতে হয়, তার ব্যবস্থা এই সরকার কিছুদিনের মধ্যে আপনাদের কাছে নতুন স্কিম নিয়ে আসবে। আমি আশা করি আমার সমস্ত এই টাকার জেলা অঞ্চলের, যোগ্য জেলা অঞ্চলের যে ভাই বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, প্রশাসনিক অধিকারী রয়েছেন, মন্ত্রী এমএলএ গণ রয়েছেন, বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে লোকেরা এসেছেন, আপনারা আপনাদের নিজের জীবনে সরকারের এই স্কিমগুলি খুব কম সময়ের মধ্যে লাগু করতে পারবেন এবং আপনার জীবনে নতুন দিশা আসবে, নতুন রোজগারের জোয়ার আসবে। করোনাতে আমরা একদম পিছিয়ে যাব না, করোনাকে হারিয়ে ত্রিপুরা মডেল স্টেটের দিকে যাবে, এটাই আমি আশা করি। আমি আশা করি আমার সমস্ত ভাই বোনেরা এখানে বুজুর্গরা যারা রয়েছেন, ওনারা সবাই সরকারের সেই কর্মযজ্ঞে নিজেরা সহভাগী হয়ে কাজ করবেন এবং সরকারের প্রশাসনও সেগুলো কম সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।